আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ এবং বহির্বিশ্বের উপর শুল্ক আরোপ। আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প প্রশাসনের ব্যাপারটা আগে বলি, এখানে একটু আসি। তিনি ক্ষমতায় বসে সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করছেন। এখানে কিন্তু তার মিত্র দেশও বাদ যাচ্ছে না। মিত্র রাষ্ট্রগুলা বলতে যেমন আমেরিকান, কানাডা, মেক্সিকো, তারা হচ্ছে তার মিত্র রাষ্ট্র, যেখানে আমরা জানি কানাডা এবং মেক্সিকোর সাথে কিন্তু তাদের বর্ডার প্রায় ওপেন থাকে। আবার মিত্র রাষ্ট্র বলতে আমরা ন্যাটোভুক্ত রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকেও বুঝি, যাদের সাথে ওপেন বাণিজ্য আমেরিকা বিশ্বাস করে বা করে আসছে এতদিন। এবার বর্তমান ট্রাম্প প্রশাসন কিন্তু তাদেরকেও ছাড়েনি, কারণ ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য হচ্ছে এই বাণিজ্য যুদ্ধে আমেরিকার কিন্তু বাস্তবে যারা অর্থনীতি বুঝেন, আমি অর্থনীতির ছাত্র না এবং অর্থনীতি অত ভালো বুঝি না, তারপর যতটুকু বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আলোচনা এসেছে সেখান থেকে বুঝতে পারি যে এই অর্থনৈতিক যুদ্ধে লাভবান হতে চাচ্ছে কে? আমেরিকা। এটার কারণ হচ্ছে তারা তো এমনিতেই বিশ্বের অর্থনৈতিকভাবে পরাশক্তি, সামরিক দিক থেকে তো পরাশক্তি, পররাষ্ট্রনীতির দিক থেকে তো 1 নম্বর পরাশক্তি, বাট অর্থনৈতিক দিক থেকেও বর্তমান বিশ্বে সে 1 নম্বর অবস্থান করছে। অর্থাৎ তার দেশে যে কোনো দেশ সর্বনিম্ন শুল্কে বা জিরো শুল্কে পণ্য রপ্তানি করে, কিন্তু আমেরিকান শুল্কের উপর বিভিন্ন দেশে শুল্ক বসানো আছে, সেটা 100%, 200% বা বিভিন্ন পার্সেন্টেজে আছে। ট্রাম্প প্রশাসন যেটা চাচ্ছেন, যেহেতু বিগত বাইডেন প্রশাসন বা তার আগে সরকারগুলো আমেরিকার অর্থনীতি প্রায়, যদিও আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি প্রায় নিম্নমুখী, সেটাকে তিনি রিভিউ করতে চাচ্ছেন। উনি বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে, অর্থাৎ আমেরিকার পণ্য যেন অধিক রপ্তানি হয় এবং আমেরিকায় যে পণ্যগুলা বিনা শুল্কে আমরা রপ্তানি করছি তাদের উপর উনি শুল্ক বসায় বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাচ্ছেন। সেদিক থেকে দেখলে আমি দেখব বর্তমানে যে আলোচনাটা এসেছে সেখানে হচ্ছে সর্বোচ্চ, আমি একটু বলে যাই স্ট্যাটিস্টিক, ইউরোপীয় ইউনিয়নের উপর বর্তমানে ট্রাম্প প্রশাসন 20% শুল্ক আরোপ করেছে, যেখানে ইউরোপীয় ইউনিয়নের সাথে $606 বিলিয়ন বাণিজ্য হয়। মানে ইউরোপীয় ইউনিয়ন $606 বিলিয়ন আমেরিকা থেকে বাণিজ্য করে, কিন্তু সেখানে তারা কিন্তু বিনা শুল্কে পণ্য রপ্তানি করত। মেক্সিকোর সাথে যদিও বসিয়েছিলেন, মেক্সিকোর সাথে $506 বিলিয়ন বাণিজ্য হয়। বর্তমানে 3 মাসের জন্য মেক্সিকোকে 0% সুযোগ দিয়েছে, 90 দিনের মধ্যে আলোচনা করে তারা ঠিক করবে। অর্থাৎ মেক্সিকোয়, যে আমি কিন্তু প্রথমেই বলেছি, মেক্সিকো, কানাডা হচ্ছে তার এমন প্রতিবেশী যারা বিনা শুল্কে তার সাথে বাণিজ্য করে। তারপর আসছে চীনের উপর 34% বাণিজ্য আরোপ করেছে বর্তমানে। গতকালে আবার এটা আমরা চীন যেহেতু আবার এটাকে আমেরিকার উপর 37% বাণিজ্য আরোপ করেছে, আমেরিকা আবার প্রতিশোধমূলকভাবে 125% বাণিজ্য আরোপ করেছে এবং চীন বলেছে সে প্রতিশোধ নেবে। কানাডার উপর বাণিজ্য আরোপ করা হয়েছিল 25%, তারপর আবার কানাডার প্রধানমন্ত্রীর সাথে, জাস্টিন ট্রুডোর সাথে ট্রাম্পের টেলিফোন আলাপের পরে সেটাকে আবার 90 দিনের জন্য 0%-এ রাখা হয়েছে, যদিও কানাডা $413 বিলিয়ন আমেরিকাতে বাণিজ্য করে। জাপান সরকার সমঝোতার চেষ্টা করছে। জাপানের উপর 24% শুল্ক আরোপ করা হয়েছে, যেখানে জাপান $148 বিলিয়ন আমেরিকার সাথে বাণিজ্য করে। এবার আসছেন বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ সমঝোতার চেষ্টা করছে। আমাদের পক্ষ থেকে 2টি চিঠি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে 2টি চিঠি দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করা হয়েছে 37%, যেখানে সর্বোচ্চ অর্থাৎ 42% সর্বোচ্চ ভিয়েতনামের উপর, এবং বাংলাদেশের উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের উপর। এবং বাংলাদেশের বাণিজ্য কিন্তু সবচেয়ে কম, 0% বাণিজ্য ছিল, মাত্র $8.36 বিলিয়ন। অর্থাৎ যতগুলা রাষ্ট্র আমেরিকাতে ব্যবসা করে তার মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে স্বল্প ব্যবসায়িক একটা কান্ট্রি। যদিও আমাদের মতো ক্ষুদ্র দেশে, আমাদের দেশে কিন্তু আমরা ভাবি ওরে বাবা, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক বা বাইং হাউসের মালিক, মানে ওনারা তো কোটিপতি। বাস্তবে আমেরিকা বা ইউরোপে কিন্তু গার্মেন্টস শিল্পকে কোনো শিল্প হিসাবে ধরে না, বাইং হাউসকে কোনো শিল্প হিসাবে ধরা হয় না, ব্যবসায়িক ক্যাটাগরিতে ফেলা হয় না। এই বিষয়টা একটু আজকের আলোচনায় শেষে একটু বলে রাখবো। সেখানে আমাদের দেশের উপর সর্বোচ্চ, এটার কারণটা কি আমি আমার এর আগের একটা এপিসোডে বলেছিলাম যে চীনে যেহেতু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তাইওয়ান ইস্যুতে বলেছেন যে আমরা চীনের এক নীতিতে বিশ্বাস করি, তার রেজাল্ট কিন্তু আমরা পেলাম 37% শুল্ক আরোপ করা হয়েছে। যদিও আমাদের চিঠি দেওয়ার পরে
আমাদের শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, কিন্তু কানাডা মেক্সিকোর মতো 0%-এ সুযোগ দেননি, 10% অবধারিত আরোপ করা হয়েছে। অর্থাৎ আমরা 0%-এ পণ্য রপ্তানি করতাম, এখন আমরা 10%-এ 90 দিনের জন্য রপ্তানি করব। এই 90 দিনের মধ্যে আলোচনা না হলে কিন্তু আবার 37%-এ চলে যাবে। আচ্ছা, তৃতীয়ত আমি আসি ভিয়েতনামের উপর করা হয়েছে সর্বোচ্চ 46%, যেখানে ভিয়েতনাম কিন্তু $137 বিলিয়ন ব্যবসা করে। সেখানে আমি কিন্তু বলছি ভিয়েতনামের পরই বাংলাদেশের অবস্থান কিন্তু শুল্ক আরোপের দিক থেকে। আসলে কিন্তু বাংলাদেশের উপর ওনার করলেও চলতো, না করলেও চলতো। বাংলাদেশ মাত্র $8.36 বিলিয়ন বাণিজ্য করে আমেরিকা, আর সেখানে ভিয়েতনাম করে $137 বিলিয়ন, $137 বিলিয়ন। দক্ষিণ কোরিয়া আলোচনার চেষ্টা করছে, তার উপর করা হয়েছে 34%। তাইওয়ানের ইস্যুতেই কিন্তু বাংলাদেশের উপর খড়গ নেমেছে, সেই তাইওয়ানের কেউ কিন্তু আমেরিকা ছাড়েনি, তাকেও করা হয়েছে 32%, যেখানে তাইওয়ান কিন্তু $116 বিলিয়ন বাণিজ্য করে। তাইওয়ানও আলোচনা ছাড়ের জন্য প্রস্তাব দিয়েছে। তারপর ভারত, যেই ভারতকে দিয়েই কিন্তু আমেরিকা চীনের অপোনেন্ট এই দক্ষিণ এশিয়াকে কন্ট্রোল করতে চায়। অর্থাৎ ভারত এতদিন যে দাদাগিরি দক্ষিণ এশিয়ায় করেছে, সেই দাদাগিরি আমেরিকা চাচ্ছে তুমি দাদা থাকো, কিন্তু আমার মাধ্যমে। সেই ভারতের উপর করেছে কিন্তু 27% মাত্র, যেখানে ভারত কিন্তু বাণিজ্য করে $87 বিলিয়ন। যুক্তরাজ্য, যেটা তার সবচেয়ে কাছের বন্ধু আমেরিকার, সবচেয়ে বলা হয় যে আমেরিকা যদি হয় বর, যুক্তরাজ্য মানে ব্রিটেন হচ্ছে তার বউ, সেই যুক্তরাজ্য কিন্তু আলোচনার চেষ্টা করছে, তার উপরেও 10% শুল্ক আরোপ করা হয়েছে, $68 বিলিয়ন বাণিজ্য আরোপ করা হয়েছে। ব্রাজিল কিন্তু বিভিন্ন ফোরামের সদস্য, এই ব্রাজিলের উপরও কিন্তু 10% শুল্ক আরোপ করা হয়েছে। ব্রাজিল কিন্তু $42 বিলিয়ন বাণিজ্য করে। এবং ইসরায়েল, যে ইসরায়েলকে বলা হয় যে আমেরিকার প্রাণভ্রমর, সেই ইসরায়েলের উপর কিন্তু উনি 17% শুল্ক আরোপ করেছে। এবং আমরা গতকাল পর্যন্ত জানতে পারি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গিয়েছিলেন ট্রাম্পের সাথে আলোচনা করেছে, ট্রাম্প এখানে কোনো ছাড় দেননি। অর্থাৎ সেই ইসরায়েলকেও কিন্তু 17% বাণিজ্য আরোপ করা হয়েছে, এবং ইসরায়েল কিন্তু সেখানে ব্যবসা করে $22 বিলিয়ন। অর্থাৎ এই স্ট্যাটিস্টিক্স আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি খরচ চালানো হয়েছে ডাইরেক্ট ইনডাইরেক্টলি বাংলাদেশেই। যদিও 90 দিনের জন্য বর্তমানে স্থগিত করে 10% শুল্ক আরোপ করেছেন, অর্থাৎ আমাদেরকে কিন্তু তাইওয়ান ইস্যুতে উনি কোনো ছাড় দেননি। অর্থাৎ আমরা চেষ্টা করব, আমার অনুরোধ থাকবে অন্তর্বর্তী সরকারের কাছে, আমরা বৈদেশিক কোনো আলোচনায় করতে তার আশেপাশের অ্যাঙ্গেলগুলা নিয়ে চিন্তা করেই কিন্তু যেন আমরা ভবিষ্যতে কথা বলি, কারণ যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে স্টারলিং সুবিধা বাংলাদেশে চালু করা হলো, আমরা জানি গতকাল থেকে স্টারলিং সুবিধা চালু হয়েছে। দুঃখজনক কথা হচ্ছে স্টারলিং সুবিধা চালু হলে লাভ কার? লাভ তো আমেরিকা। এটা মাস্ক, আমরা জানি মাস্ক বর্তমান ট্রাম্প প্রশাসনের প্রশাসনিক একজন মেম্বার, গুরুত্বপূর্ণ সদস্য, যেটা ওনার ব্যক্তিগত ইনকাম হবে এবং আমেরিকা সরকার সেখানে ট্যাক্স লাভ করবে। অর্থাৎ সেখানে বাংলাদেশের মতো হতদরিদ্র দেশে স্টারলিং সুবিধা চালু করে জাতির কি উপকার হবে? এখানে তো আমাকে টাকা খরচ করে সেই লিঙ্ক ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে বা ইন্টারনেট ব্যবহার করতে হবে, সেখানে আমরা জাতি কি পেলাম? তারপর আমাদের থেকে অফার দেওয়া হয়েছে মানে যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানির, তারপর জ্বালানি আমদানির। আমরা জানি যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি টার্কি এবং ভারতের মাধ্যমে কিনে অন্য দেশে বিক্রি করে, এবং সৌদি আরবের জ্বালানি সে সরাসরি কিনে অন্য দেশে বিক্রি করে। সেখানে এতে তো আমাদের দেশে বরঞ্চ ভোগ্যপণ্যের দাম বাড়বে। এবং আমেরিকা থেকে কৃষি পণ্য, আমেরিকার যে ট্রাক্টরগুলো হয়, আমি কি এখন চায়নার ট্রাক্টর আনা বাদ দিয়ে আমেরিকা থেকে আনবো? জিরো শুল্ক করে দিল তো সেটা আমাদের দেশের জনগণের অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। অর্থাৎ এখানে আমি অনুরোধ করব যেন এই আলোচনাটা শুধু আমেরিকাকে ওই যে মানে 0% থেকে 10% ধরে রাখার জন্য, কারণ 10% তো ওনারা ধরে রাখবে, ওনারা ডিক্লেয়ার করেই দিয়েছেন 10% চালু হয়ে গেল। অর্থাৎ 36 থেকে 90 দিনের জন্য 10% বা এর হয়তো 2-1% বাড়তে পারে, কমতে পারে। এটা ধরে রেখে আমরা কি পাবো? এর চেয়ে তো আমাদের উচিত আন্তর্জাতিকভাবে ডিপ্লোম্যাটিক বৈদেশিক সম্পর্কগুলোর সময় কথা বলার সময় আমরা যেন একটু বুঝে শুনে অন্য রাষ্ট্রগুলার বিবেচনায় নিয়ে কথা বলি। যেহেতু আমরা কিন্তু অর্থনৈতিকভাবে স্বল্প আয়ের দেশ, যেহেতু আমরা এই স্ট্যাটাস থেকে দেখি কিন্তু বাংলাদেশ মাত্র $8.36 বিলিয়ন আমেরিকায় ব্যবসা করি, যেখানে অন্যরা কিন্তু 100-র উপরে, 100-র নিচে কেউ নেই। অর্থাৎ আমরা কত ক্ষুদ্র একটি অর্থনৈতিক কান্ট্রি, যেখানে আমাদের দেশের প্রধানই কিন্তু দুটি, একটি হচ্ছে রেভিডেন্স এবং আরেকটি হচ্ছে গার্মেন্টস। এবার আমি আসি গার্মেন্টস শিল্প
আমাদের দেশে শিল্প বলা হয়, কিন্তু ইউরোপ আমেরিকাতে এটাকে শিল্প খাত ধরা হয় না। এটাকে ওরা ধরে টেইলারিং শিল্পের জাস্ট একটি উন্নত সংস্করণ। টেইলারিংয়ে মাস্টার কাটেন এবং সেলাই করেন হাত অথবা পায়ের লুমে, এবং ইস্ত্রি করেন হ্যান্ডে বাই হ্যান্ড, মানে 1% or 2% or 10% কাজ করে, আর এখানে 100 লোক একসাথে কাজ করে। সেখান থেকে আমি বলবো আমাদের দেশের আগে শিল্পনীতিটাকে চেঞ্জ করতে হবে। যে হাজার হাজার শত কোটি টাকা আমরা গার্মেন্টস মালিকদেরকে দিয়ে দিচ্ছি, বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, এবং আমরা জানি বিভিন্ন খাত আছে তাদেরকে উপকার করার জন্য, তারা শ্রমিকদের বেতন দিতে না পারলে তাদেরকে ওই জায়গা থেকে, অর্থাৎ আমাদের শিল্পনীতিতে আমরা চেঞ্জ আনতে হবে। এবং আমাদের নিজেদের, যেমন গার্মেন্টসকে নিয়ে আমরা চিন্তা না করে আমাদের টেক্সটাইল, আমাদের দেশে তুলা, যেমন আমেরিকা থেকে আমরা তুলা আমদানি করতে চাচ্ছি, আমেরিকার তুলার রেট যা, কাজাকিস্তান বা আফগানিস্তান থেকে তো আমরা তুলা বিনা শুল্কে এবং বিনা পয়সা আনতে পারি। অর্থাৎ আমি যদি 1 কন্টেনার কিনি, ওরা আমাকে 1 কন্টেনার গিফট হিসাবে দিচ্ছে। সেটা ব্যবসা করব আমি, না আমেরিকা থেকে তুলা কিনে এনে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে দাঁড়া করাবো? অর্থাৎ আমি অনুরোধ করব যে এখানে আমি যখনই বাণিজ্য যুদ্ধে বাংলাদেশকে আমেরিকা পেঁচিয়ে ফেলেছে, সেখানে আমাদের অবশ্যই টেক্সটাইল শিল্প, তুলা আমদানির ক্ষেত্রে, তারপর এই যে সুতা অর্থাৎ কাঁচামাল, অর্থাৎ গার্মেন্টসের যে কাঁচামাল, এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে কিভাবে দ্রুত গড়া যায়, এবং সেখানে আমরা কতটুকু সরকার ভর্তুকি দিয়ে, বা সরকার ইয়াং জেনারেশনকে বা নতুন ব্যবসায়ীদেরকে কতটুকু ছাড় দিয়ে। যেটা আমরা জানি যে চায়নাতে একটি আইফোনের দাম মাত্র $10, অর্থাৎ আমাদের দেশে 1400 টাকা বা 1450 টাকার মতো পড়ে। সেই জায়গায় আমাদের দেশে একটি আইফোনের দাম কত? 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা। অর্থাৎ এই যে একটা পার্থক্য, অর্থাৎ চায়না সেটাকে ডেভেলপ করেছে কিভাবে? চায়না কাঁচামালের দিকে মন দিয়েছে, কাঁচামালটা নতুন উদ্যোক্তা এবং নতুন ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছে, এবং তাকে ল্যান্ড এবং ফাইন্যান্স দিয়ে সাহায্য করেছে, যার কারণে আজকে সবাই কিন্তু চায়না চলে যাচ্ছে। এবং আমেরিকার অনেক সামরিক প্রোডাক্টও চায়নায় তৈরি হয়। হ্যাঁ, ওটা একটা চুক্তির মাধ্যমে, যে এখানে চায়নার কোনো সাধারণ মানে অফিসিয়াল ঢুকতে পারবে না, শুধু শ্রমিকরা ঢুকতে পারবে। আচ্ছা, সেটা অন্য ব্যাপার। ঠিক একইভাবে ভিয়েতনাম কিন্তু একই জিনিস ফলো করেছে, তারা যে গার্মেন্টস শিল্পে, যার কারণে আমেরিকা কিন্তু আমরা দেখতে পারি বা সর্বোচ্চ মানে শুল্ক আরোপ করেছে ভিয়েতনামের উপর 32%, ভিয়েতনামের উপর করেছে 46%। যদিও ভিয়েতনাম কিন্তু আমেরিকাতে ব্যবসা করে $137 কোটি বিলিয়ন, আর সেখানে বাংলাদেশ মাত্র ব্যবসা করে $8.36 কোটি বিলিয়ন, যেখানে আমাদের উপর শুল্ক আরোপ করেছে 37%। যদিও সেটা 90 দিনের জন্য স্থগিত করে 10%কে অবধারিত করেছে। সেখানে আমরা যেখানে অফার দিচ্ছি আমেরিকাকে, কি অফার দিচ্ছি? আমেরিকার কৃষি কাঁচা পণ্য কিনতে। আমেরিকার কৃষি কাঁচা পণ্য বলতে আমরা বুঝি আমেরিকান ট্রাক্টর, আমেরিকান তুলা, তারপরে যে বিভিন্ন সার বীজ। আমেরিকার সেই সার বীজ বাংলাদেশের কৃষকরা কিনে পোষাবে? চায়নার সেই 10 টাকার মাল কিনবে, না আমেরিকার সেই যে 20,000 টাকার জিনিস কিনবে? সেটা কিন্তু আমাদের মাত্র শুধু খুশি করার জন্য আলোচনা চালালে তো হবে না, বা বর্তমান সরকারকে শুধু ওই যে হলুদ সাংবাদিকতা করে শুধু ফুলায় ফাপায় বললে তো হবে না। আমাদেরকে চিন্তা করতে হবে, দেশ ও রাষ্ট্রকে ওন করতে হবে। অর্থাৎ আমরা বাংলাদেশের জনগণের পয়সায় যেহেতু আমরা স্যালারিটা নেই, বাংলাদেশের জনগণকে ওন করে, বাংলাদেশকে ওন করে অপর পক্ষের সাথে কথা বলতে হবে। এখানে আমরা কি দেখতে পাই? আরও দেখতে পাই আমরা আমেরিকাকে জ্বালানি অবকাঠামো, জ্বালানি আমদানির ক্ষেত্রে কথা বলতে চাচ্ছে। আমরা জানি আমেরিকা, রাশিয়া আর জ্বালানি ভারত এবং তার্কির মাধ্যমে কিনে সেই জ্বালানি বহির্বিশ্বে বিক্রি করে, এবং সৌদি আরব থেকে জ্বালানি কিনে সেই জ্বালানি বহির্বিশ্বে বিক্রি করে। কারণ আমেরিকার নিজস্ব কিন্তু জ্বালানি আছে, যেটা দিয়ে তার রাষ্ট্র চলতে পারে। আমেরিকা নিজেও কিন্তু তেল এবং গ্যাস সম্পদের মালিক, কিন্তু তারা এটা কিনে কেন? কিনে বহির্বিশ্বে বিক্রি করার জন্য। সেখানে আমরা কি অল্প টাকার জিনিস বাদ দিয়ে বেশি টাকার জিনিস কিনলে রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি হবে? যেমন স্টারলিংকের ব্যাপারটা, স্টারলিংক ব্যবহার করে আমার দেশের সুবিধাটা কি হবে? হ্যাঁ, হয়তো দ্রুত ইন্টারনেট আমি পাবো, সেটা সরকার অন্যভাবে জনগণকে সুবিধাটা দিতে পারে। কিন্তু স্টারলিংক ব্যবহার করতে তো আমরা জানি যে ইলন মাস্ক, তিনি বর্তমান আমেরিকান প্রশাসনের একজন ভাইটাল ব্যক্তি, এবং আমেরিকা সরকার শুল্কে লাভবান হবে, তারা ট্যাক্স লাভবান হবে। আমার দেশের কি লাভ হবে? অর্থাৎ আমার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমার মনে হয় আমাদের দেশে যেসব গার্মেন্টস বা অন্যান্য খাতে যে কাঁচামালগুলো, যেমন রং, গাড়ি শিল্প, এগুলার কাঁচামালগুলা বাংলাদেশে এনে বা উৎপাদন করে সেই কাঁচামাল থেকে আমরা যেন রিপ্রোডাক্টে যেতে পারি, এই জায়গায় যদি মনোনিবেশ করেন তাহলে, বা যেমন বর্তমানে বিডার একজন, আমরা যদিও পেপার পত্রিকায় ফুলায় ফেপায় বলা হচ্ছে, আমার তো ওনার বক্তব্য শুনলে হাসি পায় যে আমরা স্যামসংয়ের $22 বিলিয়ন ফেরত দিয়েছি। স্যামসং $22 বিলিয়ন উৎপাদন করবে, স্যামসং তো এটা বাইরের বিশ্বে বিক্রি করে। হ্যাঁ, আমাদের দেশের কিছু শ্রমিক চাকরি করবে। আমাদের দেশের জনগণ যেমন 85 থেকে 86% লোক মুসলমান, তো আমরা সেই ধর্মীয় অনুভূতিটাকে তো হাতে রেখে বা মনে রেখে ওন করে আমরা
আমাদের শিল্পনীতি বলি, অর্থনীতি বলি, রাষ্ট্রনীতি বলি, পররাষ্ট্রনীতি বলিকে ঠিক করব। এই জায়গাটায় আমার অনুরোধ থাকবে যে আমরা যেন আমাদের শিল্প সংস্কারের দিকে মনোনিবেশ করি এবং আমাদের যেসব ইন্ডাস্ট্রি আছে বা যে ইন্ডাস্ট্রি নাই সেগুলার কাঁচামালগুলা কত সস্তা এনে দেশে ওই ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় কিনা এদিকে মনোনিবেশ করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।